সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। মাসুদ কামাল, আপনাকে চেনেন আপনারা সবাই, তাকে সিনিয়র সাংবাদিক এবং টক শো তারকা। মাসুদ কামাল, আপনাকে স্বাগত। এরপরে রয়েছেন ব্যারিস্টার নাজির আহমেদ, বিলেত প্রবাসী সংবিধান বিশেষজ্ঞ। বাংলাদেশের আইন নিয়ে তিনি লেখালেখি করেন বিভিন্ন সময়ে। ব্যারিস্টার নাজির আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ ডাকার জন্য। মাসুদ কামাল, এই মুহূর্তে যে আলোচনার বিষয় হচ্ছে যে ভোটের আগেই বিতর্ক, পোস্টাল ব্যালট নিয়ে ইতিমধ্যেই কেলেঙ্কারি হয়েছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত নীরব। আজকে একটু আগে স্কলে দেখছিলাম ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানি না। তো এই যদি অবস্থা হয় তাহলে একটা নির্বাচন তাদের পক্ষে কীভাবে সম্ভব, আমি তো বুঝতে পারছি না। নাকি এটা পরিকল্পিত কোনো খেলার অংশ? দুটোই হতে পারে। আপনি যে আশঙ্কাগুলি করলেন যে পরিকল্পিত খেলার অংশ হতে পারে, আবার এটা তারা যে আসলেই তারা অযোগ্য, এটাও হতে পারে। তা আমি অযোগ্যতার দিকটাই দেখব। অযোগ্যতার দিকে দেখব এই কারণে যে পরিকল্পনা, ষড়যন্ত্র, এগুলি তো যখন কোনো সমাধান খুঁজে না পাওয়া যায় তখন এগুলি বলে এক ধরনের মাঠ গরম করা যায়। তো ওইটা আমি মনে করি না। আর ষড়যন্ত্র করলে, পরিকল্পনা করলে কে করবে? তখন তবে একটা ভিলেন লাগে। এই ভিলেনটা কারে ভিলেন বানাবো, কারে কী করব, এগুলো ব্লেম গেম হবে আমার মনে হয়। তার চেয়ে আমি বরং সহজ চিন্তাটাই করি। জি, যে সবারই নিয়ত ভালো ছিল, অযোগ্যতার কারণে এটা হয়েছে, এটাও হতে পারে। এবং তারা যে অযোগ্য, এটা তো নতুন করে বলার কিছু নাই। প্রথমত এই লোকগুলোর, এই যে নির্বাচন কমিশন, চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনার যারা আছেন, এরা তো নির্বাচন সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নাই, কখনোই ছিল না। বিভিন্ন জায়গায় অবসরপ্রাপ্ত লোকেরা, কেউ 15 বছর আগে অবসরে গেছে, কেউ 20 বছর আগে অবসরে গেছে। এই অবসরপ্রাপ্ত লোকগুলিকে বিছানায় বসে আসলে চুপচাপ ঝিমাইতো, ওইগুলি আইনে নিয়ে সবচেয়ে গুরু দায়িত্বটা দিয়ে দিছে। এই কাজটা ঠিক করে নাই। এটা পদ্ধতি হতে পারে না। এছাড়া বিকল্প কি? বিকল্প এটা ছাড়া অন্য যে কোনোটাই বিকল্প, অন্য যে কোনোটাই বিকল্প। আপনি ধরেন একটা ইয়াং ছেলেকে দিলেন একটা কাজ, সে পারলো না, তাকে যদি আপনি ধরে যাই তুমি তো পারলা না, সে দেখবেন এমন দৌড়াদৌড়ি শুরু করে দিবে, কইরা কিছু একটা বাই করবে। আর যে বুড়া লোক, মনে করেন যার বয়স 75+ হয়ে গেছে, তাকে বললেন যে তুমি তো এটা পারলা না, সে কী করবে? ঝিমানো ছাড়া সে কী করবে? সে তো দৌড়াদৌড়িও করতে পারবে না। দৌড়াদৌড়িরও কিন্তু কিছু একটা ফল আছে, কিন্তু তাও করতে পারবে না। আর ওনার ব্রেনও কিন্তু অত দ্রুত এখন আর খেলে না। আচ্ছা, এটা বুঝতে হবে ভাই, এটা সত্যি কথা। আপনি বয়স হয়েছে বলবেন যে আপনার বিরুদ্ধে গেছে, আমার বয়স হয়েছে আমি বলবো আমার বিরুদ্ধে যাচ্ছে। বাট এটাই প্রকৃতির নিয়ম। গভর্নমেন্টও তো একটা পর্যায়ে গেলে অবসরে দেয় পাঠে, কী করে দেয় পাঠে? তাহলে যদি অতই কর্মদক্ষতা থাকতো তাহলে তো বলতো তুমি আমৃত্যু থাকো, বলে না কেন? আল্লাহ একসময় দুনিয়া থেকে উঠায় নেয় যে তুমি এখন মানুষের বোঝা হয়ে গেছো, তুমি আমার কাছে আসো। হিসাব ক্লিয়ার রে ভাই। ব্যক্তির না সিস্টেমের? এটা ব্যক্তির সমস্যা, এবং সিস্টেম এই ব্যক্তিগুলিকে টুকাই টুকাই নিয়ে আসে। সিস্টেম ইনটেনশনালি যত অথর্ব লোকগুলিকে আইনা প্রথম টেস্ট করে যে মেরুদণ্ড আছে কিনা। যদি মেরুদণ্ড থাকে তাহলে তুমি বাদ। যার মেরুদণ্ড নাই যে লোকগুলোর, সেগুলিকে আইনা এই ধরনের গুরুত্বপূর্ণ পদে বসায়, যাতে নাকি আমি যা বলবো তিনি তাই করবেন। এই ইলেকশন কমিশন বলেন, দুদক বলেন, একই জিনিস। আপনি জীবনে দুদককে, আচ্ছা বাংলাদেশে একটা কথা বলুন তো, আমি একটা সিম্পল একটা ইকুয়েশন বলি। বাংলাদেশে যত দুর্নীতি হয় তার 90% দুর্নীতি করে যারা ক্ষমতায় থাকে তারা। আপনি দুদককে কখনো দেখছেন ক্ষমতাসীনদের বিরুদ্ধে মামলা করতে? দেখছেন? ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে মামলা করে। ক্ষমতা থেকে যখন সে দুর্বল হয়ে যায় তখন তার বিরুদ্ধে মামলা করে। তো একই কারণে করে, কারণ তাকে তো আনাই হয়েছে ওই কারণে, ওই প্ল্যান করে যে তোমার কাজই হলো এইটা করা। তো এখন এই লোকগুলি বোঝে না, আসলে আমি আগেও বহুবার বলছি, বোঝে না, ওরা জানে না কি হবে। তাছাড়া এমনিই নতুন, তারপরে এমন একটা কাজ করতে গেছে যে কাজটা নাকি বাংলাদেশে কখনো হয় নাই। বিদেশ থেকে কি শিক্ষা নিয়ে আসছে, কি করছে জানি না, বলতে পারবো না। প্রথমে তো লেজে গোবরে হয়ে তো গেলো বলেন। মানে তুমি পারো কি পারো না, বোঝো কি বোঝো না, বড় প্রমাণটা কি? তুমি কি করে দেখাইলা? আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি, এই ইলেকশন কমিশন আরেকটা দুর্ভাগ্য কী হবে, ইলেকশনটা হয়ে যাবে না, দেখেন কীরকম অভিযোগটা আসে। দুই পক্ষ অভিযোগ করবে, বলবে যে এই তারা জামাত বলবে যে বিএনপি তার পছন্দের লোকগুলিকে প্রশাসনের বিভিন্ন ডিসি বানাইছে, এবং আবার বিএনপি বলবে
এই জামাত ভেতরে সব কি ওদের তো একটা নতুন একটা শব্দ আছে, সব ডিসি হলো গুপ্ত জামাত বলবে। দেখেন, তো এই অভিযোগটা কিন্তু নিতে হবে এই ইলেকশন কমিশনকে। অথচ এই ডিসিএসপিকে কে বসাইছে? ইলেকশন কমিশন বসাইছে না, এটা তো গভর্নমেন্ট বসাইছে। হ্যাঁ, কিন্তু তারা তো চেঞ্জও করে নাই। চেঞ্জ করে না কেন? তাদের ইচ্ছা করলে করতে পারে। 1-2 মামলা করে না কেন? কারণ করার জন্য যে মেরুদণ্ড থাকা দরকার, আল্লাহর রহমতে এদেরকে এই মেরুদণ্ড নাই। আমি আসছি আপনার কাছে পরে। অনেক ধন্যবাদ। আপনি নাজিব ভাই, আপনি যেটা হচ্ছে যে আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন প্রবাসীদের জন্য ভোটাধিকার যেটা নিশ্চিত করার জন্য, অবশেষে সেটা হলো, কিন্তু শুরুতেই তো এটা হোঁচট। আপনি কীভাবে দেখেন? না, এটা দেখেন 54 বছরে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু প্রবাসীদের ভোটাধিকার দেয় নাই। এটা নিয়ে আমি তো ব্যক্তিগতভাবে বহু আন্দোলন করেছি, বহু আর্টিকেল লিখেছি, সেমিনার বক্তব্য দিয়েছি, ইউকের বাইরে বিভিন্ন দেশে গিয়েছি। ইভেন 1 জুলাই লাস্ট ইয়ার প্রধান নির্বাচন কমিশনার সহ দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনারের সাথে আলাপ করেছি। তো এটা শুরু হয়েছে, এই জন্য সাধুবাদ জানাই তাদেরকে। কারণ দেখেন, বাংলাদেশের 1/10 1/10 জনগণ হচ্ছে প্রবাসী, এবং 1.5 কোটি প্রবাসী পৃথিবীর প্রায়, আমি হিসাব করে দেখছি, জাতিসংঘের আওতাধীন 120টা দেশের এক একটা দেশের জনসংখ্যা 1.5 কোটি না। তো এত বিপুল সংখ্যক লোককে আপনি দেশের নীতি নির্ধারণী বিষয়ে ইনভলভ না করে দেশকে আপনি অন্য স্টেজে নেওয়ার তো চিন্তা করতে পারেন না। ইউ ক্যানট ইগনোর দেম। তো যাই হোক, যেহেতু একটা পজিটিভ সিদ্ধান্ত আসছে ভালো, কিন্তু আমরা তখন বলেছিলাম যে দেখেন, আপনারা বিভিন্ন, শুধুমাত্র পোস্টাল ব্যালটটা আপনারা এলাই করবেন না, সেখানে ফিজিক্যাল বুটের ব্যবস্থা করতে পারেন, সেখানে ইলেকট্রনিক বুটের ব্যবস্থা করতে পারেন। তারা প্রথমে চেষ্টা করছিলেন প্রক্সি বুট দেওয়ার জন্য। আমি বললাম যে আরও মহা জালিয়াতি হয়ে যাবে, যেখানে প্রবাসীদের সম্পত্তি মানে বেদখল হয়ে যাচ্ছে নিজের আত্মীয় দ্বারা। কাকে আপনি বলবেন যে আপনি ওখানে বুট দেন, সে যে দিবে এটার গ্যারান্টি কী? সুতরাং ওইটা থেকে তারা সরে আসছেন। পরে পোস্টাল বুটটাও কিন্তু আধুনিক না। পোস্টাল বুট নিয়েও কিন্তু উন্নত বিশ্বে এখানে বেশ কিছু এদিক সেদিক হয়। ইভেন ইংল্যান্ডে একটা বারা কাউন্সিলের মেয়রকে চলে যেতে হয়েছে এই পোস্টাল বুটের জালিয়াতির কারণে। সুতরাং সেখানে হয়, কিন্তু যেটা ফিজিক্যাল বুটের ব্যবস্থা করতে পারেন, তার কি যদি ফিজিক্যাল বুটের ব্যবস্থা করতে পারে, ফ্রান্স যদি করতে পারে, সেটা কীভাবে নিশ্চিত করা যায়? নিশ্চিত করা যেত, কিন্তু সমস্যা হচ্ছে যে দক্ষ যদি ইলেকশন কমিশন হতো, যেটা মাসুদ ভাই বলেছেন, সার্চ কমিটি দিয়ে আপনি ইলেকশন কমিশন নিয়োগ করলেন, ইলেকশন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার। সার্চ কমিশনের একজন সিনিয়র ব্যক্তির সাথে আমার কথা হচ্ছিল। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম কিউরিসিটি থেকে যে আপনারা কীভাবে সার্চ করে বের করলেন, আপনাদের পদ্ধতি কী? ওনারা বললেন যে আমরা একসাথে বসে প্রথমেই দেখছি কোন দল কাকে রিফার করছে, টিক বক্স, যে বেশি উভয় দল এবং বেশি দলের যার সাপোর্ট তাকে আমরা করেছি। এটা একটা কথা হলো, এটা কম্পিটেন্ট লোক নিয়োগের পন্থা হলো। ব্রিটেনেও তো বিভিন্ন সাংবিধানিক পজিশনে নিয়োগ দেওয়া হয়, তাদের অ্যাপ্লিকেশন আহ্বান করা হয়, তাদের ইন্টারভিউ নেওয়া হয়, তাদেরকে অ্যাসেস করা হয় বিভিন্ন ক্রাইটেরিয়ার আওতায়, সে কি ডিল করতে পারবে কিনা না। ইলেকশন কমিশনার বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন। তার কথায় জাতি আশ্বস্ত হবে। প্রধান নির্বাচন কমিশনার দেন, আপনি 2-1 দিন ইন্টারভিউ দেখবেন যে আরও তালগুল পাকিয়ে ফেলবেন। হাদির মৃত্যুর পরে কী বলেছেন এটা নিয়ে আরও অনেক সমালোচনা হয়েছে। এবং আমি তখন বলেছি যে দেখেন 1 জুলাই লাস্ট ইয়ার একবারে সরাসরি প্রায় 1.5 ঘন্টা আলাপ হয়েছে। আমি বলছি যে দেখেন, দায়িত্ব যখন চলে আসছে, এখন আপনার সামনে 2টা অপশন, আইদার জাস্টিস রউফ সাহেবের মতো স্ট্রং ব্যাকবোন নিয়ে নির্বাচন পরিচালনা করবেন, আর না হলে আই এম সরি টু সে নুরুল হুদার মতো যেতে হবে আর কি। দেখার বিষয় কোন দিকে উনি যান আর কি। তো আমার কথা হচ্ছে, যদি কম্পিটেন্ট লোক হয়, আগে যেটা একটু আগে আপনি মেনশন করছেন, যদি প্রতিষ্ঠান দাঁড় করাতে না পারে, তাহলে আপনি এভাবে বারবার হুচুট খাবে। ইংল্যান্ডে, ইউকেতে ইলেকশন কমিশন বলতে কিছু নাই, প্রধান নির্বাচন কমিশনার কেউ নাই, সেখানে আছে ইলেকটোরাল কমিশন, এবং সেখানে ইলেকটোরাল কমিশনের প্রধানকে চেয়ার বলা হয়। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না কে প্রধান, এবং ইলেকটোরাল কমিশনের মেম্বার কারা তাও বলতে পারবো না, আমাকে গুগল সার্চ করতে হবে। অর্থাৎ ব্যক্তি সেখানে কোনো মুখ্য বিষয় নয়, প্রতিষ্ঠানটা এমন যে প্রাইমারি হাই স্কুলের শিক্ষকরা ইলেকশন কন্ডাক্ট করে দিয়ে দিচ্ছে, 7টা থেকে রাত্রে 10টা পর্যন্ত ইলেকশন হচ্ছে, কোনো পুলিশ টুলিশ কিছুই লাগে না, অত্যন্ত চমৎকারভাবে হচ্ছে। তো এই পরিবেশটা যদি সৃষ্টি করতে না পারেন, লেট দ্য পাবলিক ডিসাইড, জনগণকে দেন। সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী জনগণ হচ্ছে ক্ষমতার মালিক। আরেকটা জিনিস আমি অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করি, ওই যে অ্যালায়েন্স, জোট, এইগুলা সেগুলো হচ্ছে। আমরা তো গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেনকে বলি, ব্রিটেনে কিন্তু ইলেকশনের আগে কোনো জোট করার কোনো নর্মস নাই। ইলেকশন পরে গিয়ে তখন তারা জোট বা কোয়ালিশন করবে। কারণ এতে হয় কি, ডেমোক্রেসির যে একটা মেইন ফিলোসফি, ওইটাতে কিন্তু আঘাত হয়ে যায়। অর্থাৎ জনগণকে তো আপনি চয়েস দেবেন। এখন আপনি
আপনার নীতি আদর্শ সব কিছুর বাইরে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য একজনকে দিয়ে দিলেন, তো ওই কনস্টিটিউয়েন্সিতে সে তো চয়েস পাইল না। অনেক এলাকাতে আমি গত 2 সপ্তাহে দেখেছি, চষে বেরিয়েছি, দেখলাম যে অনেক যোগ্য কম্পিটেন্ট প্রার্থী 1 বছর 2 বছর 2 মাস 3 মাস ধরে কাজ করে আসছে, হঠাৎ করে তাকে বলির পাঠা বানিয়ে দেওয়া হচ্ছে আরেকজনকে দিয়ে। তো এইটা তো মানে প্রপার ডেমোক্রেটিক নর্মস না। জনগণকে দেখেন আর্টিকেল 11-এ আছে যে কার্যকর পার্টিসিপেশন থাকতে হবে জনগণের, 65-এ আছে ডাইরেক্টলি ইলেক্টেড প্রতিনিধি হবে এবং জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা। তো আপনি যদি এখানে বিএনপি, জামাত, ইসলামী ঐক্যজোট এবং সব পার্টির যদি এক একজন প্রার্থী থাকতো, জনগণ বেছে নিত, এরপরে জনগণের রায় অনুযায়ী আপনি কোয়ালিশন বা অ্যালায়েন্স করেন ওইটা। এবং ব্রিটেনে আপনি জানেন লেবার এবং লিবডেম হচ্ছে কাছাকাছি অনেকটা সেন্টার লেফট। তো একবার ইলেকশনে দেখা গেল ডেভিড ক্যামেরন ছিল তখন, যে কনজারভেটিভ পার্টি একটু ভালো করেছে কিন্তু অ্যালায়েন্স করেছে লিবডেমের সাথে, তাদের অনেকটা বিপরীতমুখী ফিলোসফি তারা ফলো করে, বাট ক্ষমতা যাওয়ার জন্য করেছে ইলেকশনের পরে। তারা মনে করেছে জনগণ ম্যান্ডেট দিয়েছে, সুতরাং উই শুড ফলো দ্যাট ডাইরেকশন। কিন্তু বাংলাদেশে এই যে হর্স ট্রেডিং হচ্ছে এবং অনেক আনএথিক্যাল প্রশ্ন হচ্ছে এবং অনেক সময় শুধুমাত্র জুটে থাকার জন্য যেটা সাস্টেনেবল হবে না। দেখবেন যে যদি কোনো রকম ইলেকশন পর্যন্ত যাওয়া যাবে কিনা জানি না। আজকেও তো একটা প্রেস কনফারেন্স ছিল, অনিবার্য কারণবশত স্থগিত হয়ে গেছে। তো যেতে পারবেন, হ্যাঁ, তো যদি যায় তারপর তো সাস্টেনেবল হবে না। দেখবেন যে ঠুনকো অজুহাতে দেখবেন যে বেঁকে বসবে। যাদের একটা এমপি নাই 54 বছরে, তারাই বলছেন যে আমাদের তো 143টা আসনে আমরা গ্রেড 1-এ আছি বা এ গ্রেডে আছি। তো এভাবে তো বলে কত সমস্যা হচ্ছে যে জনগণের মানে ম্যান্ডেট দেওয়ার জন্য আমরা গত 3টা ইলেকশনে অতিবাই বাদে দিলাম, কিন্তু এর আগে আমি 91-96-এ নিজে ভোট দিয়েছি, দেখেছি যে একটা ফেস্টিভ মোড ছিল, একটা পাঞ্চাঞ্চল্য ছিল এলাকাতে। কিন্তু এবার দেখলাম যে অনেকটা কবরের নীরবতা নির্বাচন কেন্দ্রিক বিরাজ করছে এলাকাতে। ইভেন সরকারের অত্যন্ত মানে ব্রিটেনও তো নির্বাচন বোঝা যায় না, কিন্তু বাংলাদেশের পরিবেশটা তো ভিন্ন। ইভেন সরকারের অনেক উঁচু পর্যায়ে কথাবার্তা হলো গত কয়েকদিনে। সবকিছু উন্নতি না হইলো, এটাতে উন্নতি হয়েছে বলে মনে হয়। যাই হোক, এটা ভালো, যদি পজিটিভলি হয় তো ভালো। আমি জাস্ট একটা কথা শেষ করে দিই। সরকারের উঁচু পর্যায়ে কথা হয়েছে কয়েকদিনে, তো দেখলাম যে কিছু লোক এখনো সন্দেহ পোষণ করে যে নির্বাচন না হতে পারে বা ডিলে হতে পারে। কেন তারা পোষণ করেন আই ডোন্ট নো, বাট আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। এর বাইরে বাংলাদেশের আর কোনো অপশন নাই, ইকোনমির জন্য, দেশের জন্য দরকার। অনেক ধন্যবাদ মাসুদ। এই যে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যে উনি প্রত্যয় ব্যক্ত করলেন, তো এটা তো আমরা সবসময় বরাবরই করে আসছি, কিন্তু সেটা হয় না। কেন হয় না? এই কারণে আগে তো মনে করেন গত আমরা আসলে হয়েছে কি, আপনি যদি নির্বাচনের স্মৃতিচারণ করতে চান তাহলে তো গত 15 বছর কেন হয় না এটা তো আপনিও জানেন, আমিও জানি, তাই না? আর এর আগে আমি যদি ধরি যে পূর্ববর্তী যে কয়েক বছর, মানে 2008, 2001, 96 ফেব্রুয়ারিটা না, জুনেরটা, 96 এবং 91, এই নির্বাচনগুলি কিন্তু আমি মনে করি আমাদের দেশের ভূখণ্ডে, এই ভূখণ্ডের প্রেক্ষিতে চিন্তা করলে ভালো নির্বাচন হয়েছে। ওরকম নির্বাচন হলে আমাদের দেশের মানুষ মোটামুটি খুশি। এর আগেও হয় নাই, এর পরেও হয় নাই। এর আগে কিন্তু হয় নাই, কখনোই হয় নাই। আপনি যত আগেই যান না কেন, হয় নাই ভালো, ওই অবাধ, এবং মানুষ যা ভেবেছে তাই দিয়েছে এবং যা দিয়েছে তাই হিসাব হয়েছে, এরকম হয় নাই এর আগে, কখনোই হয় নাই। তো নির্বাচন তো আমাদের এখানে হয়। আসলে আমাদের এখানে আমার বিবেচনায় নির্বাচন ভালো হওয়া বা না হওয়া এটা নির্ভর করে নির্বাচনের সময় কারা সরকারে আছেন তাদের আচরণ এবং দৃঢ়তার উপর, তাদের চিন্তা ভাবনা এবং দৃঢ়তার উপর। সেইভাবে এর আগে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এমন একটা সরকার ছিল যে কয়েকবার ভালো নির্বাচন আমি বলি যে সরকারগুলোর নিজেদের ক্ষমতায় থাকার কোনো চান্স অথবা অভিপ্রায় ছিল না। এখন এইবার কি হবে? এইবার আমার মনে হয় না যে খুব ভালো নির্বাচন হবে, কারণ এরই মধ্যে যারা সরকার আছেন ওনারা একটা পক্ষ নিয়ে নিয়েছেন। ওনাদের বক্তব্যে, যেমন কালকে তো সরকার প্রধান নিজেই বলতেছেন যে ওনার পছন্দের ছাত্র রাজনৈতিক দল করছে, উনি আশা করছেন এদের মধ্যে কেউ না কেউ জিতবে, এবং উনি এটাও আশা করছেন এরা শিক্ষামন্ত্রী হবে। এটা কি আচরণবিধি লঙ্ঘন না? অবশ্যই অবধারিত ভাবে, যদি উনি আচরণকে মানেন।
যদি মনে করেন না আমি আজকে মানি না, আমি যেটা করবো এটাই আদর্শ, তাহলে তো কিছু বলার নাই। যদি আপনি আচরণটাকে মানেন তাহলে এটা এটা অবৈধ। এবং একইভাবে যখন তারা বলতেছে যে হ্যাঁ ভোট দেন, আমি মনে করি এটাও অবৈধ, এটা উনি বলতে পারেন না। উনি তো জনগণকে দিয়েছেন দায়িত্বটা। আপনি দেখেন কতটা মানে আপনার বেপরোয়া হতে পারে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলিকে নির্দেশনা দিয়েছে যে আপনারা ওই সিএসআর এর যে টাকা আছে সেই টাকা খরচ করে আপনারা বিলবোর্ড বানান, ব্যানার বানান, বানিয়ে নিয়ে ব্যাংকের সামনে রাখেন। আপনি ধরেন ওই ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে এবং আমি না ভোট দেবো বলে ঠিক করেছি। আমি না ভোট দিলে তো আমি কোনো অন্যায় করলাম না, অন্যায় করছি? অন্যায় তো না, আমি না ভোট দিতে চাই। তা ওই ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, মানে ওই ব্যাংকে আমার শেয়ার আছে, ছোটোখাটো হলে আমার এখানে ইনভেস্টমেন্ট আছে। আমি গেলাম, যে দেখলাম যে হা ভোট দেওয়ার জন্য তারা সিএসআর টাকা খরচ করতেছে। ভাই এটা কি আমার জন্য সুখকর অনুভূতি নিয়ে আসবে? আমি তো ব্যাংকের উপর আনহ্যাপি হব, হব না? তো একটা ব্যাংককে তারা এইভাবে এই কাজগুলো করাতে বাধ্য করতেছে, কারণ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা তো এটা তো অনুরোধ না, নির্দেশনা। তা আপনাকে মানতে হবে ভাই। আগে দেখতাম ওই যে আপনার এক্সিম ব্যাংকের এক ই ছিল, নজরুল ইসলাম মজুমদার না কি ছিল, উনি প্রধানমন্ত্রী কোনো কিছু হইলে যায়নি, মনে করেন আপনার 20 কোটি 30 কোটি টাকা অনুদান দিয়ে আসতো সব ব্যাংকের কাছ থেকে আন্দা উঠাইয়া। ওই ব্যাংকার্স একটা ই ছিল, সমিতি ছিল, সেই সমিতি সে হলো সভাপতি, চাঁদা নিতে কিন্তু সবার কাছ থেকে, সে হলো গিয়া মাস্টার বলতে এই এত টাকা আমি এনে দিলাম। আর এখন দাঁড়াইছে সিটি ব্যাংকের যে ই আছে এমডি, উনি হলো এই সমিতি, উনি উনি নিজেও বলছে এই দিতে হবে। ভাই আপনি টাকা দেবেন, আপনি একা দিবেন, এটা আপনার ঘরের টাকা, এটা কি আপনার পার্সোনাল টাকা নাকি? সে সব ব্যাংকে আইন যদি কেউ বলে আমি দেবো না, যদি কোনো ব্যাংকের বোর্ড যদি বলে আমি দেবো না, ওই ব্যাংক বাংলাদেশে ব্যবসা করতে পারবে? তাহলে তো আপনি তাকে বাধ্য করতেছেন আপনি। মানে সবাই হলো কি ক্ষমতা ধৈর্যে তার কাছাকাছি কিভাবে যাওয়া যায়। এখন আমাদের সিটি ব্যাংকের উনি যাওয়ার চেষ্টা করতেছেন, তবে কি দরকার? এগুলো তো স্থায়ী হয় না। আর আপনি হা ভোটের পক্ষে বলতেছেন, ধরা যাক হা ভোটের পক্ষে আপনি গভর্নমেন্ট মেশিনারিজকে সবগুলিকে কাজে লাগাচ্ছেন, গভর্নমেন্টের লোকজন যে বিভিন্ন ধরনের মিটিং করতেছে, এনজিওদের সঙ্গে মিটিং করতেছে, আপনারা সবাই বলতেছে যদি না ভোট বিজয়ী হয় ধরা যাক, তাহলে এই যে তাবৎ যে প্ল্যানটা এটা অপচয় হলো না? এটা কি আমাদের দেশের মাস পিপুলের মতামতের পক্ষে হইলো? তারা বলছেন যদি না ভোট জয়ী হয় তাইলে বাংলাদেশে আবার ওই মানে ফেসিবাদী তুমি তুমি বলতে পারো, যে কেউ বলতে পারে, এটা আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি, এটা হলো আমার পার্সোনাল অপিনিয়ন, বাট এটা তো গভর্নমেন্টের অপিনিয়ন হতে পারে না। আপনি বলেন গভর্নমেন্টের সঙ্গে একটা পলিটিক্যাল পার্টি পার্থক্যটা কি? পলিটিক্যাল পার্টি একটা অপিনিয়ন নিয়ে জনগণের কাছে যাচ্ছে যে আমি ভাবছি না ভোট বিজয়ী হলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমি পাবলিক যদি মনে করি ইয়েস তারা ঠিক ভাবছে, আমি তাদেরকে সাপোর্ট করব। আর আমি যদি ভাবি আমারও তো কিছু বুদ্ধি আছে, যাই থাক অল্প বিস্তর, আমি আমার বুদ্ধি দিয়ে প্ল্যান করে দেখলাম না ওই কথা ঠিক না, আমি তাহলে ভোট দেবো না। সে কিন্তু রিস্ক নিচ্ছে যে আমার এটা বলার কারণে আমি ভোট পাইতেও পারি, নাও পাইতে পারি, সে কিন্তু রিস্ক নিচ্ছে। সরকার কি করছে? সরকার যদি আমি বেতন দেই, আমি কি তারেক রহমানকে বেতন দেই? দেই না। আমি তো ইউনুস সাহেব যে ভাতাটা নেয় ওটা আমার টাকা নেয়। তো আমি আমার লোকটা পাঠালাম বাজার করতে যে তুমি নিয়ে আসো মাংস দিয়ে আজকে ভাত খাবো, সে আমাকে বলো না আপনার মাংস খাওয়া ঠিক হবে না, আপনি সবজি খান, এই দেখেন সবজি নিয়ে আসছি। তো ওই লোককে আমি রাখবো? ওই লোকটা আপনি রাখবেন? আপনি রাখবেন না তো। তার কিছু বড় এখতিয়ার আছে? তাতে এখতিয়ার নাই, কারণ যে বাজারটা সে করতে গেছে ওই টাকাটাও আমার এবং তাকে যে বেতনটা দিয়ে এটাও আমার। তা আপনি আমাকে করতে পারেন, ডিকটেট করতে পারেন না। আপনি আমাকে বলতে পারেন যে স্যার আপনি খান, যেই খান আপনার পছন্দ অনুযায়ী আপনি খান। তা আপনি যে আমার টাকা খরচ করে আপনি আমাকে বলতে পারেন না তুমি হা ভোট দাও। পৃথিবীর কেউ মানবে এটা? কেউ মানবে? তো একটা মানে একটা গভর্নমেন্ট যার কোনো নাই, জবাবদিহিতা নাই, তার বলতেছে ভাই দিস ইজ আনফর্চুনেট। এবং স্বৈরাচার আমরা বলি না যে আমরা স্বৈরাচার খেদাইছি, বলি তো স্বৈরাচারী সরকারকে আমরা খেদে দিয়েছি। তো স্বৈরাচারী কাকে বলে? এইটা হলো অটোক্রেসি, এইটা। অনেক ধন্যবাদ নাজির ভাই। যেটা এটা হা ভোট নিয়ে যেটা বলেন এই প্রসঙ্গে আপনার কিছু বলা আছে নাকি? আমি একটু অ্যাড করবো। দ্বৈত ভোটার দিকে আমি যাবো, এটা তো একটু অ্যাড করতে চাই। দেখেন
এই বিষয়ে বিশেষ করে হাব উঠের ব্যাপারে যে সরকারের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে, আমি মাসুদ আমার ভাইয়ের সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি আর কি। বলেন। এটা ইতিহাসে কিন্তু আননোন নয় সরকারের থেকে ক্যাম্পেইন করা। আমি দুইটা উদাহরণ দিই। ব্রিটেনে আমরা তো অনেক সময় ব্রিটিশ পার্লামেন্টকে গণতন্ত্রের সূতিকাগার বলি। দুইটা ইনস্টেন্স আছে গভর্নমেন্ট নিজে ডাইরেক্টলি পয়সা খরচ করে তারা ক্যাম্পেইন করেছে হাবুটের পক্ষে। যেমন ব্রেক্সিট ইইউ থেকে যখন বের হয়ে আসবে, গণভোট হলো, সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিরোধী দল সহ সবাই কিন্তু রিমেইনের পক্ষে ক্যাম্পেইন করেছে। বিজয়ী হয়েছে লিবের পক্ষে যারা ছিল। অর্থাৎ তাবৎ এস্টাবলিশমেন্ট চেষ্টা করেও পারে নাই, জনগণের সিদ্ধান্ত অন্যভাবে। আরেকবার হচ্ছে স্কটল্যান্ড স্বাধীনতা লাভ করবে কিনা না, সেটা গণভোট ছিল। স্কটল্যান্ডের অধিবাসী বা ওখানে স্কটিশ ন্যাশনাল পার্টি তারা কিন্তু ক্যাম্পেইন করেছে স্বাধীন হওয়ার জন্য, কিন্তু তাবৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যারা ছিল তারা রিমেইন বা একসাথে থাকার জন্য ক্যাম্পেইন করেছে। বিজয়ী হয়েছে তারা, এবং স্কটল্যান্ড এখনও পার্ট অফ ইউকে। এই হাবুটের যে ক্যাম্পেইনটা, এটাকে বুঝতে হলে আপনাকে জুলাই অভ্যুত্থানকে কোন দৃষ্টিতে দেখেন সেটা নির্ভর করে। কারণ এটা যদি বিজয়ী না হয়, তার যে কনসিকুয়েন্সেস, রেমিফিকেশন, কামব্যাক করার এবং এই যে বৈধতা, আপনি কনস্টিটিউশনের কোন দ্বারা পাবেন এই সরকারের বৈধতা দেওয়ার? এই সরকারের কোনো বৈধতা নাই সাংবিধানিকভাবে, কোনো একটা আর্টিকেলও পাবেন না যে এই এই সরকার আসার। তাহলে আপনি জুলাই গণঅভ্যুত্থানকে যদি ওন না করেন, গণভোটের মাধ্যমে যদি একটা সাংবিধানিক ভিত্তি না দেন, তাহলে ডেঞ্জার হলো ওদের সব কিছু ছানাবড়া হয়ে যাবে। সুতরাং আমি মনে করি এটা আননোন হিস্টোরিতে ক্যাম্পেইন করা, এবং আমি মনে করি গভর্নমেন্ট ঠিকই তারা, এবং আরও পারসুয়েসিভলি আমি মনে করি মেজর পলিটিক্যাল পার্টি, কারণ গণঅভ্যুত্থান দেখেন একটা সরকার বা একটা সোসাইটির চেঞ্জ হওয়ার জন্য কয়েকটা বৈধ পন্থা আছে, আইদার গণভোট, ইলেকশন, গণঅভ্যুত্থান। এই তিনটা কিন্তু স্বীকৃত পন্থা ইন এ ডেমোক্রেটিক সোসাইটি টু চেঞ্জ। তো একটা সফল গণঅভ্যুত্থানের পর তো আমি তো মনে করি ডক্টর ইউনূস সাহেব যেভাবে ডিসাইসিভলি কিছু সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, অ্যাকশন নেওয়ার দরকার ছিল, আমরা সেটা দেখি নাই, যার ফল কিন্তু এখন জাতি পাচ্ছে। একটা দেশ চালানোর জন্য স্বাভাবিক একটা সরকারের 50 থেকে 60 জন মন্ত্রী প্রতিমন্ত্রী লাগে, কিন্তু উনি মাত্র 10 জন প্রথমে শুরু করে আরও কিছু বাড়াইয়া আপনি পুরো 18 কোটি মানুষের মধ্যে 50-60 জন কম্পিটেন্ট লোক পেলেন না। গত পরশু দিন একজন উপদেষ্টার সাথে দেখলাম, উনি বারে মুজ্জমান, 3-4টা মন্ত্রণালয় তার বারে, কথা বলার সুযোগ নাই, মানুষ একবার। তো আপনি এই ধরনের করলে তো আপনি যা আজকে 1.5 বছর কিন্তু একটা কম সময় নয়। আপনাকে জাতি, ডক্টর ইউনূস এবং তার সরকারকে জাতি ইতিহাস বিবেচনা করে বিচার করবে। এখনও তো কেউ বলছে না। 3 মাস আমরা মেনে নিতাম, মার্জনা করতাম। 1.5 বছর আপনি 20,000 পুলিশ নিয়োগ করে ট্রেন করে সম্ভব ছিল না আপনি আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা? করলেন না। নুরুল কবির সাহেব সাক্ষাৎকার নিলেন, উনি জিজ্ঞেস করলেন যে আপনি উপদেষ্টা পরিষদে কীভাবে নিয়েছেন লোক? উনি সহসভাবে বললেন যে আমি এসে যাকে চিনি তার নাম দিয়েছি। আপনার ছাত্রী, আপনার প্রতিষ্ঠানে কাজ করে, আপনি চিনেন, এটা একটা ক্রাইটেরিয়া হলো জাতিকে নেতৃত্ব দেওয়া? এগুলো কিন্তু ভবিষ্যতে প্রশ্ন উঠবে। অথচ এই ধরনের সুযোগ বারবার আসবে না। যে গণঅভ্যুত্থান, আমরা তো 90-এর গণঅভ্যুত্থান দেখেছি, কিন্তু এইটা নেচার এবং ক্যারেক্টার ডিফারেন্ট। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা নতুন পরিবর্তন আসবে, যেটার নেতৃত্ব, এবং আমি দেখেছি যত জায়গায় পৃথিবীর ইতিহাসে গণঅভ্যুত্থান হয়েছে, এত লাইট, দুর্বল, লিনিয়েন্ট শাসন ব্যবস্থা কখনো ছিল না। আপনি গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত ম্যান্ডেট, আপনি যখন হয় সংবিধান রাখলেন বহাল, সংবিধান মানা যাচ্ছে না, আমি দৃষ্টান্ত দিয়ে ডজনাধিক দৃষ্টান্ত দিতে পারবো যে তারা সংবিধান ভঙ্গ করেছেন, মানতে পারছেন না, মানা সম্ভব নয়। কিছু মানছেন, কিছু মানছেন না। এটা কেন করলেন? এইটা যে বললাম যে এই যে সরকার আসছে, এটা সাংবিধানিকভাবে ব্যাখ্যা দিতে পারবেন না। এইটা গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা ম্যান্ডেট পেয়েছে, এজন্য ওইটার আলোকে রিফ্লেক্ট করতে হবে আপনার ওই যে হাবুটের। যদি এইটার মাধ্যমে যদি জুলাই গণঅভ্যুত্থান এবং তাদের কর্মতৎপরতার বৈধতা সহ সাংবিধানিক ভিত্তি দেয়া না হয়, তাহলে কিন্তু বাংলাদেশ উইল গো ব্যাক টু হোয়ার ইট ওয়াজ। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখেন, নির্বাচন যদি সুন্দর মতো চলতো, আমি তো বারবার আক্ষেপ করে বলি আমাদের যারা বন্ধু ছিল আওয়ামী ক্যাম্পে একই, যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে বা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি 2014-তে ইলেকশন হতো, হয়তো আওয়ামী লীগ আসতে পারতো না, 18-তে চলে আসতে পারতো, দেশ ছেড়ে পলাতে হতো না। কিন্তু আপনি বঞ্চিত করলেন 3টা নির্বাচন, পরিণতিতে আপনি দেশ ছেড়ে পলাতে হলো। তো অনেক সময় মানুষ আসলে বুঝে না যে কি হতে যাচ্ছে, কি দরকার ছিল। ক্ষমতার নেশা, ক্ষমতার নেশা, মানে ক্ষমতার নেশা তো এমন যে আসলে এই জন্যই তো যে লর্ড অ্যাক্টন বলেছেন যে
পাওয়ার টেন্ড টু করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। যত বেশি পাওয়ার থাকবে তত বেশি করাপ্ট হওয়ার সম্ভাবনা কম। আজকে একজন মসজিদের ইমাম যদি বলে আমি ঘুষ খাই না, তার কথার কোনো গুরুত্ব না, তাকে কে ঘুষ দিবে? একজন থানার ওসি যদি সাহস করে বলে যে আমি ঘুষ খাই না, তার কথার গুরুত্ব আছে, কারণ তার হাত দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ঘুষ চলে আসতে যেতে পারে। তো জন্য আসলে ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। ক্ষমতা অন্ধ করে দেয়, কিন্তু আমরা তো অন্ধ দেখলাম, সব কিছুই দেখেছি আমরা, ভালো মানুষ তো খুঁজে পাচ্ছি না মাসুদ। জি, তো কি দাঁড়াইলো, আমরা যে এই 54 বছরে খালি এইটার মধ্যেই চললাম, পরীক্ষা আরেকটা নিরীক্ষার বিষয় মধ্যেই। হ্যাঁ? না এটার মধ্যে চললাম না। এখন এখান থেকে উনি যে কথাগুলি বললেন না, কথাগুলি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আমার ওই জায়গাটাতে এখনো আমি আমার জায়গায় আছি। আর সেই কারণে ব্রেক্সিট নিয়ে যখন ওখানে রেফারেন্ডামটা হয়, দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল কিন্তু, এবং ডেভিড ক্যামেরন কিন্তু তারপরে হারার পরে সে নিজেই সরে গেছে। সরে গেছে। তো পলিটিক্যাল গভর্নমেন্টের এক জিনিস, আর এটা তো একটা নন ইলেক্টেড গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট না, তো এটা তো হলো তাদের ব্রেন চাইল্ড। আপনি বলবেন যে না তাহলে কি সংস্কার দরকার ছিল না? হ্যাঁ, সংস্কার দরকার ছিল, অবশ্যই সংস্কার দরকার ছিল, কিন্তু ওনারা যেটা করেছেন এটা কি আদৌ কোনো সংস্কার? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো এই সংস্কারের পক্ষে ওনারা যে গণভোটটা করতেছেন, এটা কি আদৌ কোনো গণভোট হচ্ছে? আচ্ছা। আপনি ব্রেক্সিটে থাকবেন কি থাকবেন না, ইয়েস অর নো, এটা রেফারেন্ডাম হতে পারে। আর এখানে রেফারেন্ডামটা কি? একটা প্যাকেজ কোশ্চেন, এবং প্যাকেজ কোশ্চেন যেমন আমি বলি আপনাকে, এখানে অনেকগুলো ইস্যু আছে যেটাকে আমি পছন্দ করি, আমি খুবই সাপোর্ট করি। আবার কিছু কিছু ইস্যু আছে আমি যেটাকে সাপোর্ট করি না, কিন্তু আমাকে হা দিলে পরে সবগুলি নিতে হবে, না দিলে পরে সবগুলি থাকবে না, আমি যেটা চাই না। সমাধানটা তারা বের করতে পারেন নাই, তারা একটা জোড়াতালি দিচ্ছেন, এবং জোড়াতালির মধ্যে উনি সরকারি পয়সা খরচ করতেছেন যে তুমি হা বলো। আমি তো হা বলবো না, জিনিসটা লক্ষ্য করে আমি হা বলতেও আমার কষ্ট হবে, না বলতেও আমার কষ্ট হবে। ধরেন আপনি টেবিলের মধ্যে আমাকে খাবার জন্য কিছু খাবার দিলেন, একটা প্যাকেজ, সেখানে মনে করেন আপেল আছে, কমলা আছে, বাটার আছে, দুধ আছে, একটা ছোট বোতলে একটু মদও আছে। আপনি আমাকে বললেন এটা প্যাকেজ। এখন আমি ক্ষুধার্ত, আমি খেতে চাই, কিন্তু আমাকে মদটা আমি খাবো না, এটা আমার রুচি না, আমি পারবো না খাইতে, বুঝেন ব্যাপারটা? তাহলে আপনি বলেন হয় পুরোটাই তুমি খাও, তাহলে তুমি কিছুই খাও না। তাহলে হয় আপনি আমাকে মদ খাইতে বলতেছেন, অথবা আপনি আমাকে না খেয়ে থাকতে বলতেছেন। এটা তো হয় না রে ভাই। ওনারা এটা কি করছেন বলেন? যে 4টা অপশনগুলো পড়ে দেখেন, এটা তো এইটা বেসিক্যালি কোনো রেফারেন্ডামই হয় না, ওনারা জোর করে চাপাই দিচ্ছেন। এই দেশে 72% লোক সরকারি হিসেবে, পরিসংখ্যান ব্যুরোর হিসেবে এই দেশে 72% লোক স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। অর্থটা কি? অর্থ হলে খালি কোনো নাম লিখতে পারে। আমি ধরে নিলাম এই 72% লোকই লিখতেও পারে, পড়তেও পারে, ধরে নিলাম। এবং এই 72% লোক ম্যাকিয়াভেলি এক একজন, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সব বুঝে নিয়ে এটা সব বুঝতে পারলো। বাকি 28% তারা কি করবে? তো তাদের জন্য কি এই ধরনের আপনি একটা প্যাকেজ দিতে পারেন রেফারেন্ডাম হিসেবে? ভাই এটা বললে তো হবে না রে ভাই, এইটা কোনো রেফারেন্ডামই হয় না আলটিমেটলি। সেইটাকে তারা জোর করে খাওয়াচ্ছেন, সরকারি অর্থ ব্যয় করতেছেন, এবং ব্যয় করে বলতেছেন প্রথমত তুমি স্বীকার করো রেফারেন্ডাম। আমি তো প্রথমত স্বীকারই করি না এটা কোনো রেফারেন্ডাম হতে পারে, যে সেখানে আমাকে দিতে হবে। যদি হারে, আমি একটা ফিনিশিং কথা বলে শেষ করি এই রেফারেন্ডাম নিয়ে। সরকার তো লাফাচ্ছে, অনেকে লাফাচ্ছে। এই সরকারের বর্তমানে জনগণের কাছে তাদের যে ভাবমূর্তি, তারা যত বলবে রেফারেন্ডামে হা ভোট দাও, তত না ভোট বাড়বে। অনেক ধন্যবাদ মাসুদ। দর্শক, আমরা বিরতি যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইনে আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং ব্যারিস্টার নাজির আহমেদ। আপনাকে আমি জিজ্ঞেস করি, বাংলাদেশের নির্বাচন এলেই দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটা বিতর্ক হয়। নির্বাচন শেষ বা নির্বাচন চলাকালে যারা নমিনেশন পান না, ঘোষণা দিয়ে এসে তারা আবার ফিরে যান তাদের দেশে, যে দেশের নাগরিকত্ব নিয়েছেন। এই দ্বৈত নাগরিকত্বের বিষয়টা কি, এই যে বিতর্ক, এটা কেন? আসলে দেখেন, এইটা ওই যে ক্লারিফিকেশন না থাকার কারণে, একটা সুস্পষ্ট নির্দেশনা না থাকার কারণে কিন্তু এই জটিলতা সৃষ্টি হচ্ছে। গত সপ্তাহে তো টক অফ দ্য কান্ট্রি এই ইস্যু ছিল আর কি। এবং আমি দেখেছি যে ডিসিদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে মেজর ল্যাকিং আছে।
ডিফারেন্ট ডিসি ডিফারেন্টভাবে সিদ্ধান্ত দিচ্ছেন, তাদের সিদ্ধান্তে ইউনিফিকেশন বা কনফর্মিটি নাই, এক একজন এক এক সিদ্ধান্ত নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্বৈত নাগরিকত্বর এই বিধানটা রিফর্ম করা দরকার, সংশোধিত করা দরকার। এবং ফানি কনস্টিটিউশনাল পজিশন বাংলাদেশে আছে, বাংলাদেশের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি চিফ জাস্টিস সাংবিধানিকভাবে ডুয়েল ন্যাশনাল দ্বৈত নাগরিক হতে পারেন, ইনফ্যাক্ট ছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন, হাইকোর্টের বিচারপতি হতে পারেন। ইভেন কেয়ারটেকার গভর্নমেন্টের যখন প্রভিশন ছিল বাতিল হওয়ার আগ পর্যন্ত, তখন ইফেক্টিভলি কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হতে পারতেন, হাইকোর্টের জাজ, অ্যাপিলেট ডিভিশনের জাজ, রিটায়ার্ড চিফ জাস্টিস। এরপরে তার যদি বাক্যে শিকা ছিঁড়ে তাহলে চিফ অ্যাডভাইজার হতে পারতেন, কিন্তু এমপি হতে পারবেন না। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট যেটা রাষ্ট্রাচার, এমপির স্থান হচ্ছে 12, হাইকোর্টের জাজ হচ্ছে 9th, আচ্ছা, এরপর অ্যাপিলেট ডিভিশনের জাজের স্থান হচ্ছে 8, আর চিফ জাস্টিসের হচ্ছে 3 বা 4, সংসদ থাকলে স্পিকারের সাথে তখন 3 বা 4 হয়। তো 3-4 হতে পারে, 8-9 হতে পারে, কিন্তু 12 নম্বর স্থানে এমপি হতে পারে না। অথচ জাজ হিসাবে যখন শপথ নেবেন তখন বলতে হয় আমি সংবিধানকে নিরাপত্তা বিধান করিব, মানিব এবং প্রিজার্ভ করব, নিরাপত্তা বিধান করিব। এমপি হওয়ার জন্য এটা বলা লাগে না। তো এই যে দ্বৈত নাগরিকত্বের খড়ক, অথচ গ্লোবাল ওয়ার্ল্ড ভিলেজে আপনি কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কানি 3টা দেশের নাগরিক, ব্রিটিশ নাগরিক, আইরিশ নাগরিক, কানাডার নাগরিক। ডেভিড ক্যামেরন 2টা দেশের নাগরিক। ঋষি সুনাক একাধিক দেশের নাগরিক। তো আমি বলছি যে দেখুন, আপনি যদি আইন চেঞ্জ করার আগ পর্যন্ত কিন্তু আপনাকে আইনটা মানতে হবে। বর্তমান সংবিধান অনুযায়ী 66(2)(c) অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিক হলে আপনি এমপি স্ট্যান্ড করতে পারবেন না। চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি মন্ত্রী হতে পারেন, উপদেষ্টা হতে পারেন, উপদেষ্টা হতে পারবেন, মন্ত্রী হতে পারবেন, ইভেন মেয়র হতে পারবেন। মন্ত্রী মর্যাদায় মেয়র, সিলেটের মেয়র ছিলেন ব্রিটিশ নাগরিক। ইভেন বাংলাদেশের প্রধান বিচারপতি বাই বার্থও ছিলেন ব্রিটিশ নাগরিক, কিন্তু আপনি এমপি হতে পারবেন না। তো এটা কিসের এই যে বললাম যে মানে ইয়েটা। আরেকটা দেখেন যে আপনি 3টা আসনে এখন স্ট্যান্ড করতে পারবেন একসাথে। ফাঁস করলে শপথের আগে 2টা বাদ দিবেন, আগে ছিল 5টা। তাহলে আপনি দ্বৈত নাগরিক যারা তাদেরকে ইলেকশন করতে দেন, শপথের আগে আপনি বাদ দেওয়ার ব্যবস্থা করেন না। এটা তো আমও যাবে, চালও যাবে। সেখানে যদি দ্বৈত নাগরিকত্ব বাতিল হয় তাহলে একবারে সব শেষ, এখানে নির্বাচনে এসে ফেল করলো। এজন্যই তো এই যে প্রতারণার আশ্রয় নেয়। বাতিল করার পদ্ধতি সম্পর্কে ডিসিদের ধারণা নাই। ব্রিটিশ নাগরিক আপনি ইমেইল দিলে আর চিঠি লিখলেই বাতিল হয় না, একটা নির্দিষ্ট ফর্ম ফিল ইন করতে হয় আপনাকে। ডিক্লারেশন না, ডিক্লারেশন না, এটা ফর্ম ফিল ইন করতে হয়, ফিস দিতে হয়। এরপরে তারা 3 থেকে 6 মাস সময় লাগে ওইটা ভেরিফাই করে মেক শিওর করে যে উনি আর কোনো দেশের নাগরিক আছেন কিনা না। কারণ ব্রিটিশ আইনের একটা নিয়ম হচ্ছে যে যদি বাতিলের কারণে আপনি রাষ্ট্রহীন হয়ে যান তাহলে কোনোদিন ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেল করবে না। তো আপনি যদি ফর্মে একটা মিথ্যা তথ্য দেন, দেখবেন যে ওইটা ওই অ্যাপ্লিকেশনই বাতিল হয়ে যাবে। তার মানে ইউ উইল রিমেইন এজ এ ব্রিটিশ সিটিজেন। তো আপনি যেখানে 3 থেকে 6 মাস লাগে বাতিল হতে, তো সেখানে আপনি একটা ইমেইল দিলেন রং জায়গায় বা রং জায়গায় একটা চিঠি দিলেন, ওইটার তো কোনো আইনি ভিত্তি নাই। ইভেন আমি এমনও দেখেছি একটা নির্বাচন ক্যান্ডিডেটের ব্যাপারে যে উনি 29 তারিখ নমিনেশন সাবমিট করেছেন, 3 তারিখ বোধহয় বাছাই, একটা ইউএস এমবেসিতে উনি অ্যাপয়েন্টমেন্ট করেছেন 5 তারিখে, এখনও অ্যাপ্লিকেশনও করেন নাই, 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট করছেন, তাকেও দিয়ে দিচ্ছেন। এই জন্য বললাম যে ডিসিদের আন্ডারস্ট্যান্ডিংয়ের দারুণ অভাব। এবার আমি মনে করি নির্বাচন কমিশনের অনেক কমিশনারের তো এটা খুব স্পষ্ট ধারণা নাই। এখানে আমার মনে হয় যে এখন এক্সপার্ট এনে তাদেরকে ভালো করে এটা ব্যাখ্যা করে একটা সুন্দর সার্কুলার বা নির্দেশনা যাওয়া উচিত ছিল। না হওয়ার কারণে অনেকের মানে অ্যাংজাইটি, স্ট্রেস, সময় যাচ্ছে, আপিলে এখন সময় যাচ্ছে এবং পরবর্তীতে হাইকোর্টে রিট হতে পারে, অ্যাপিলেট ডিভিশনে যেতে পারে, যে এই যে সময়কে আপনারা নষ্ট করলেন। এটা হতো না যদি আপনি স্মার্টলি মুভ করতে পারতেন। স্মার্টলি মুভ করতে হলে তো আপনাকে স্কিল পিপুল, কম্পিটেন্ট পিপুল ওখানে তো রাখতে হবে। যেটা মাসুদ ভাই বললেন আগে, যাকে এনে ধরে দিলেন, এখন আপনি কি বলে নিম গাছ থেকে আম আশা করুন কীভাবে? অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ। অল্প আগে যেটা খবর আসছে, যেটা আসন নিয়ে অসন্তোষ, জামাতের জোটে চরমোনাইয়ের পীর ও মামুনুল হকের থাকা নিয়ে অনিশ্চয়তা। আপনি দেখেছেন নিশ্চয়ই খবরটা, কীভাবে দেখছেন আপনি? পত্রিকায় দেখছি, পত্রিকা মানে অনলাইনে দেখি। হয়তো এই বিষয়টা কীভাবে দেখেন? শুনেন, আমি বলি এই জোটটাই আসলে মানে মানে নরবরের ভিত্তির উপর দাঁড়াইছিল জোটটা। চরমোনাইয়ের পীর সাহেব একটা ফর্মুলা বের করলেন, এ হলো যে ওয়ান বক্স ফর্মুলা আর কি, যে ইসলাম পছন্দ যে ভোটাররা মনে করেন
সবাই তো আর ইসলাম সম্পর্কে অত থরো নলেজ নেই অনেকেরই। তো যে দলগুলোর নামের মধ্যে ইসলাম আছে, যে দলগুলো প্রার্থীরা একটু দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ টামাজ পড়ে নিয়মিত আল্লাহর মানে যাকে আমরা বলি আর কি ধার্মিক লোক মনে করে তারা, তাদেরকে ভোট দিতে চায়, এরকম ভোটার বাংলাদেশে অনেক আছে। আচ্ছা, তাদের নিজস্ব ধর্ম ভীরুতার কারণে আছে। এটার মধ্যে তারা যে বিশাল জ্ঞান নিয়ে আসছে তা কিন্তু না, দেখে এই লোকটা তো ভালো, নামাজ টামাজ পড়ে, তো তাকে ভোট দেওয়া যায়। এখন এই ইসলাম নামধারী দল হয়ে গেল মনে করেন 10-12টা। চরমিনার পীর সাহেব হিসাব করে দেখছেন, তাহলে এই ইসলাম পছন্দ ভোটাররা এদের ভোটগুলি কিন্তু 10-12টা ভাগ হয়ে যাচ্ছে। তো উনি সবগুলিকে এক জায়গায় আনার জন্য একটা ফর্মুলা নিয়ে আসছেন। এই ফর্মুলায় প্রথম ছিল 5 জন। তারা খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এরা এইগুলি মিলে নিজাম ইসলাম পার্টি, এইগুলি মিলে তারা 5টা দল। ওইটা 6 নম্বর দল হিসেবে ঢুকে হলো জামাত ইসলাম। তারপরে জাকপা ইল ঢুকছে। শেষের যে 3টা ঢুকছে, এই 3টার ব্যাপারে কিন্তু ওই আগের 5 জন জানেও না। শেষের 3টা মানে এনসিপি, এবি এবং এলডিপি, এরা জামাতের সঙ্গে আলাপ করে ঢুকে পড়ছে। জামাত ঢুকার পরে ইসলামী আন্দোলন কিন্তু এটা খেয়াল করছে যে পুরো জিনিসটা নিয়ন্ত্রণে চলে গেছে জামাতের হাতে। এখন হলো আসন নিয়ে মারামারি, কিন্তু লক্ষ্য করেন এখানে কিন্তু আদর্শিক কোনো জোট কিন্তু এটা না। এই চরমনায় পেশা বহুবার বলছে যে জামাত যারা করবে তাদের ইমান থাকবে না, উনি বহুবার বলছে, এরকম বহু ভিডিও কিন্তু আছে। তো যাদের সঙ্গে যাদের পার্টি করলে ইমান থাকে না, সে সমস্ত লোক না ভোট করলে ইমান থাকবে, তো উনি একটা থ্রি বাই করছেন হয়তো কোনো একটা, আমি জানি না, হয়তো ভোট করে ইমান আরো পোক্ত করতে চাইছেন। তো এখন বিষয়টা কি আসলে? বিষয়টা হলো ভোট দিয়ে ক্ষমতায় যাওয়া। তো এইটার যে ভিত্তিটাই তো নড়বড়ে, এখানে তো আদর্শের নাই, কিছুই তো নাই। তো এরকমভাবেই এখন ইসলামী আন্দোলন চাইছে আসন 50টা, তাদেরকে জামাত দিবে 40টা। ইসলামী আন্দোলন প্রথম চাইছিল 100টা, কইমা আসছে 50টায়, এখন জামাত দিতে চায় 40টা, তারা এই 40টায় রাজি না। আবার ওদিকে বাংলাদেশ খেলাফত মজলিস যেটা আছে মামুনুর হক সাহেবের, উনি চান 30টা, ওনাকে দিতে চায় 20টা, উনিও রাজি না। এখন আপনি বলবেন যে তোমরা যে 20টা 30টা 50টা 100টা চাও, তোমরা কি পাস করবা? পাস টাস করা পাবে না, তা তো চায় রে ভাই। এখন আপনি এটা আন্ডারস্ট্যান্ডিং হবে না, আলটিমেটলি হবে না। কিন্তু ইসলামী আন্দোলনের দাবিটা কিন্তু আমার কাছে জাস্টিফাইড মনে হয়। কেন মনে হয় বলি আপনাকে, বাংলাদেশের মানুষ কিন্তু এখনো ভোট দেয় মার্কা দেখায়, এখনো। গ্রামাঞ্চলে যান আপনি, বহুত এরকম দেখছি যে মানে বুড়ি এক আচির কাছে গেছে, চাচি আমার ভোট দিয়েন। ওইকে বাবা তুমি তো ভালো ছেলে, কিন্তু তোমার মার্কাটা তো ভালো হয়নি, তুমি একটা ভালো মার্কা নিয়ে আসো। সে মার্কা খুঁজে কিন্তু ধানের শীষ নিয়ে আসো, নৌকা নিয়ে আসো, লাঙ্গল নিয়ে আসো। 2008 সালের পরে, 2008 ডিসেম্বরের পর থেকে এই দেশের মানুষ দাঁড়িপাল্লা মার্কা দেখে নাই রে ভাই। এই জেনারেশন দাঁড়িপাল্লা মার্কা চিনে না। এদের কাছে দাঁড়িপাল্লার চেয়ে হাত পাখা বেশি পরিচিত মার্কা। এটা নিয়ে গড়তমি করলে জামাত লস করবে, কারণ জামাত তো ক্ষমতায় যেতে চায়। জামাত তো এখন আর 3 সিট দিয়ে সন্তুষ্ট দল না, কিন্তু তারা এখন ক্ষমতায় ফাইট করতে চায়। ক্ষমতায় ফাইট করতে হলে ওদের যে প্রাথমিক থিওরিটা, যারে পাই নিয়ে নেব, আখতারুজ্জামানকেও নিব, অলি আহমেদকে নিব, কৃষ্ণবাবুকেও নিব, সবাইকে নিব, আদর্শের বাছবিচার নাই, তাহলে হবে কি আমার ভোটটা বাড়বে। এই যে পদ্ধতি জামাতের, এই থিওরির সঙ্গে এই মানে আসন নিয়ে যে মারামারিটা, এটা ভালো না, জামাত লস করবে, এটা আমার ধারণা। জামাত এমনি এনসিপিকে নিয়ে কিছু লস করছে, এনসিপিকে নেওয়া তো জামাতের বিরাট লস, ভোটের বাজারে লস হয়েছে বলে আমার ধারণা। তাহলে কোনো সুখবর নেই, এটা সুখবর না। আমি মনে করি একটা শক্তিশালী বিরোধী দল থাকা উচিত ছিল। মানে একটা পার্টি ক্ষমতায় গেল, আর একটা পার্টি একদম মিটিমিটি করে চলে, এটা ভালো না। এমন একটা মানে বিরোধী পার্ট থাকা উচিত যারা নাকি তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে। জামাত যদি সবাইকে নিয়ে থাকে, এটা আমি মনে করি ভালো। জামাত তাদেরকে চ্যালেঞ্জ করবে না, ভোটের আগেই ক্ষমতায় চলে গেলে তো এরকমই হবে, হিসাব নিকাশ তো এইরকমই হবে। অনেক ধন্যবাদ। আপনি বাংলাদেশের যারা রাজনীতির উপরে আপনি খবর রাখেন আমি জানি, আপনার হাতে মতো 2 মিনিট সময় আছে, আপনি এটাকে কিভাবে দেখছেন, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম? এবার নির্বাচনে আসলে অনেকটা আনপ্রেডিক্টেবল অনেক কিছু ঘটতে পারে। বাংলাদেশে কিন্তু 5ই অগাস্টের পর অনেক আনপ্রেডিক্টেবল জিনিস ঘটে গেছে। আমি বলতে দ্বিধা নেই, ডাকসু নিয়ে আমার অবজারভেশনটা আমি রং বা ভুল প্রমাণিত হয়েছে।
রাকসু, জাকসু, ইভেন তারেক রহমান সাহেব দেশে আসার পরেও জকসু এবং চাকসু, যেটা শারদা ইউনিভার্সিটি নির্বাচন হতে যাচ্ছে 20 তারিখ, এগুলোতে কিন্তু ডিফারেন্ট সিগন্যাল দিচ্ছে। ইভেন গত পরশু দিন যেটা একটা জরিপ মাঠে আসলো, এবং এটার সাথে জড়িত দেখলাম প্রফেসর ডক্টর মুস্তাক আহমেদ, সোয়াসের প্রফেসর, অক্সফোর্ড থেকে পড়াশোনা করছেন, তার ইনভলভমেন্ট, তার ব্যাখ্যাটা একবারে ফেলে দেওয়ার মতো নয়। এবং তিনি বলতে চাচ্ছেন যে পরিবর্তন এবং স্থিতিশীলতা, এর মধ্যে দ্বন্দ্ব বাংলাদেশে চলছে। সুতরাং যদি ফ্রি, ফেয়ার, অ্যাকসেপ্টেবল ইলেকশন হয়, অনেক বিশ্লেষণ কিন্তু ব্যর্থ হতে বাধ্য, অনেক নতুন ডাইমেনশন চলে আসতে পারে, অনেক নতুন কিছুর সুযোগ তো আমরা নেই। দেখতে পারি যদি ফ্রি ফেয়ার হয়। কিন্তু গভর্নমেন্ট কতটুকু পারবে? কারণ এখন পর্যন্ত পুলিশের মোরাল হাই স্ট্যান্ডার্ড ওইভাবে নাই, আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার করতে পারে নাই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্ম ফোর্সের মেম্বাররা মাঠে আছে মাসের পর মাস, আমরা সেটার খুব বেশি প্রতিবিম্ব বা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমি তো দেখছি যে একটা সংঘর্ষ হতে পারে নির্বাচনকে ঘিরে। তো আমরা চাই একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হোক, আমরা চাই যে যেখানে শান্তিপূর্ণ হোক, পাবলিকের মতামতটা, সংঘর্ষ চাই না। লেট দ্য পাবলিক ডিসাইড। পাবলিক যদি মনে করে একটা পার্টিকুলার দল বা অ্যালায়েন্স বা গোষ্ঠীকে দেখ, এটাই তো ডেমোক্রেসি। বেশ, নাজির আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাসুদ কামাল আপনাকেও। দর্শক এখানে শেষ করছি, আগামী সপ্তাহে আবার দেখা হবে।